প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে অংশের উপর আমি ক্লাস নেব সেটা হচ্ছে গুণগত রসায়নের খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিকস। সেটা হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত তিনটি নীতি। পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত যে তিনটি নীতি, সে তিনটি নীতি হচ্ছে আউফব নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি। এই তিনটে নীতি নিয়ে আজকে আমরা একটু ক্লাস করব। তাহলে প্রথম যে নীতিটা দেখো, সেই নীতিটাকে বলা হচ্ছে আউফব নীতি। তাহলে আউফব নীতিটা কি বলতেছে দেখো, বলতেছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে। অর্থাৎ ইলেকট্রন আগে যাবে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে, পরে যাবে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে। অর্থাৎ নিম্ন শক্তিটাকে পূর্ণ করার পরে যদি তার হাতে কোনো ইলেকট্রন থাকে, তখনই সেই যাবে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে। এখন প্রশ্ন হচ্ছে, একটা অরবিটালের শক্তিক্রম বোঝার জন্য সে অরবিটালকে দেখাইছিল আমরা বুঝতে পারবো না। সে অরবিটালের দুইটা মান, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং আরেকটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l। এই দুইটা মান আমাদেরকে জানতে হবে। অর্থাৎ অরবিটাল কি উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল নাকি নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল, যখন আমরা দুইটা অরবিটালের মধ্যে কম্পেয়ার করব, দুইটা অরবিটালের মধ্যে যখন আমরা তুলনা করব। তাহলে বলা হচ্ছে যে সকল অরবিটাল সমূহের n প্লাস l এর মানটা হবে ছোট। অর্থাৎ n প্লাস l এর মানটা ক্যালকুলেট করলে সেটা যদি ছোট হয় অপর অরবিটালের তুলনায়, তাহলে সেটা হবে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল। আর যদি n প্লাস l এর মানটা যদি বড় হয় অপর অরবিটালের তুলনায়, তাহলে সেটা হবে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল। এই নিম্ন শক্তি এবং উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালকে বোঝার জন্য যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর যোগফল জানা আমাদের দরকার পড়ে, এই জন্য আউফব নীতিকে অনেক সময় n প্লাস l এর নীতিও বলা হয়। এখন আমি দুইটা অরবিটাল নিয়ে একটু দেখাবো, কোনটা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল, কোনটা উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল, এবং ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে। আমি যদি দুইটা অরবিটাল দেখাই, তাহলে আমি যেহেতু কোয়ান্টাম সংখ্যা বলবো, আগে আমি এটা একটু লিখে ফেলি। 0 1 2 3 l এর জন্য 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। এটা আমরা আগে একটু লিখে ফেলবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে জিনিসটা। তাহলে আমি দুইটা অরবিটাল একটু দেখাচ্ছি। একটা হচ্ছে 4s অরবিটাল, 4s অরবিটাল, আরেকটা হচ্ছে 3d অরবিটাল। আমরা এই দুইটা অরবিটালের একটু n প্লাস l এর মান হিসাব করে দেখব কোনটা উচ্চ শক্তি সম্পন্ন, কোনটা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে যেহেতু 4s, এখানে n ইকুয়াল টু হচ্ছে 4, এই মানটা n ইকুয়াল টু 4l। যেহেতু s অরবিটাল বলা হচ্ছে, l এর মান হচ্ছে 0, সুতরাং n প্লাস l ইকুয়াল টু আসতেছে 4। এখানে যদি আমি দেখি 3d অরবিটাল, এখানে n ইকুয়াল টু হচ্ছে 3 এবং d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2, l ইকুয়াল টু হচ্ছে 2, সুতরাং n প্লাস l ইকুয়াল টু আসতেছে 5, আর এখানে n প্লাস ইকুয়াল টু আসতেছে 4। তাহলে যেহেতু 4s অরবিটালের n প্লাস l এর মান ছোট, তার মানে 4sটা হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল এবং 3dটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল, অর্থাৎ 3d গ্রেটার দেন 4s। তার মানে হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন আগে 4sকে পূর্ণ করবে, পরে 3dতে যাবে। একটা উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে পটাশিয়াম 19 ইলেকট্রন বিন্যাস যদি দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং হচ্ছে 4s। এখানে আমরা একটু দেখব সর্বশেষ ইলেকট্রনটা 2 4 10 12 18 ইলেকট্রন অলরেডি আমি ফিল আপ করে ফেললাম। 19তম অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা 3d এবং 4s কোনটার মধ্যে যাবে। তাহলে আউফব নীতি অনুসারে যেহেতু 4s নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল, তাহলে সর্বশেষ ইলেকট্রন যাবে 4s এবং 3dটা যাবে 0। তাহলে এখান থেকে আমরা দুইটা প্রশ্ন শিখব পরীক্ষার জন্য। একটা হচ্ছে আউফব নীতি কাকে বলে, আর একটা হচ্ছে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন। এখন আমরা 2 নম্বর নীতিটা দেখব, সেটা হচ্ছে হুন্ডের নীতি। তাহলে সেই নীতিটা কি বলছে, বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সর্বাধিক পরিমাণ বিজোড়, মানে বিজোড় অবস্থায় থাকবে এবং এদের স্পিন হবে একমুখী। এখন প্রশ্ন হলো, এই সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে আমরা কাদেরকে বুঝি? সমশক্তি মানে হচ্ছে সমান শক্তি, অর্থাৎ যাদের n প্লাস l, যে সকল অরবিটাল সমূহের n প্লাস l এবং n এর মান সমান, তাদেরকে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। অর্থাৎ যাদের আমরা
প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলটাও সমান পাবো এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানও সমান পাবো। এই ধরনের অরবিটালগুলো হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। যেমন আমি বলতে পারি 2px 2py 2pz, এই তিনটে অরবিটাল হচ্ছে 2px 2py 2pz, এই তিনটে অরবিটাল হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। একইভাবে 3dxy 3dyz 3dzx 3dx² y² 3dz², এই যে পাঁচটা অরবিটালের কথা বললাম 3Dর, এই পাঁচটা অরবিটালও কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটাল। এখন খেয়াল করে দেখো এগুলো কীভাবে হুন্ডের নীতির আলোকে আমরা ইলেকট্রন বিন্যাসটা করবে সেটা আমরা একটু দেখি। নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7টা, তাহলে আমরা জানি প্রত্যেকটা অরবিটালে যদি আমি 2টা করে ইলেকট্রন দিই 1 2 3 4 5 6 7, এভাবে ইলেকট্রন বিন্যস্ত হতে পারে। অথবা 1 2 3 4, যেখানে 3টা সমশক্তি সম্পন্ন অরবিটাল, এভাবে দিতে পারি 5 6 7, দুইভাবে আমি এখানে ইলেকট্রন বিন্যস্ত করলাম। অর্থাৎ প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন দিয়ে 7টা বিন্যস্ত করলাম এবং সমশক্তি সম্পন্ন অরবিটালে 1টা করে ইলেকট্রন দিয়ে আরেকটা ইলেকট্রন বিন্যস্ত করলাম। এখন হুন্ডের নীতি বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, যেহেতু 2px 2py 2pz, এই তিনটা অরবিটাল হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। সমশক্তি সম্পন্ন অরবিটাল এখানে বলা হচ্ছে ইলেকট্রন সর্বাধিক পরিমাণ কি অবস্থায় থাকবে? বিজোড় অবস্থায় থাকবে। তাহলে প্রথমটাতে এখানে বিজোড় অবস্থা আছে 1টা, দ্বিতীয়টাতে বিজোড় অবস্থা আছে 3টা। তার মানে হচ্ছে হুন্ডের নীতির আলোকে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা নিতে পারবো না, আমরা নিচের ইলেকট্রন বিন্যাসটাকে গ্রহণ করব। এবং দেখা যায় তাদের স্পিনগুলোর দিক হচ্ছে একদিক, অর্থাৎ তারা একমুখী অবস্থান করতেছে। তার মানে হচ্ছে হুন্ডের নীতিটাকে যদি একটু আমি অন্যভাবে বলি, হুন্ডের নীতিটা অ্যাকচুয়ালি হলো সমশক্তি সম্পন্ন অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কখনো 2টা করে প্রবেশ করবে না, এখানে ইলেকট্রন প্রবেশ করবে একটা করে, এরপর যদি ইলেকট্রন থাকে আবার একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, অথবা একই সাথে 2টা করে ইলেকট্রন যাবে না। তাহলে এখান থেকে আমি 2টা পরমাণু ইলেকট্রন বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি দেখাচ্ছি। একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। কীভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হচ্ছে আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমি যদি নাইট্রোজেনের হুন্ডের নীতির আলোকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখাই, এই পদ্ধতি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বক্স পদ্ধতি। আমি বক্স পদ্ধতির পাশে সাধারণ পদ্ধতিটা লিখে দেব, খেয়াল করো তোমরা এটা। 1s 2s 2px 2py 2pz, তাহলে ইলেকট্রন হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7, এভাবে হুন্ডের নীতির আলোকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখবো। এবং সাধারণভাবে যদি আমি তার ইলেকট্রন বিন্যাসটা দেখাই, তখন সাধারণভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s2 2s2 2px1 2py1 2pz1। উপরটা হচ্ছে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস, নিচেরটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। এখন আসে অক্সিজেন, পারমাণবিক সংখ্যা এখানে হচ্ছে 8, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা আমি যদি লিখে ফেলি 1s 2s 2px 2py 2pz, টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7। আমার আরেকটা ইলেকট্রন আছে, এখন আমি আবার ঘুরে আসবো এখানে 8। তার মানে হচ্ছে তার ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে 2s 2px এ 2টা থাকবে, 2py তো একটা, 2pz এ একটা। তার মানে এখানে টোটাল 4টা ইলেকট্রন থাকলেও আমি 2টা করে ইলেকট্রন না দিয়ে একটা করে ইলেকট্রন প্রবেশ করাবো এবং পরবর্তীতে আরেকটা ইলেকট্রন এখানে আসবে। তাহলে তার সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াচ্ছে? সাধারণ ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে 1s2 2s2 2px2 2py1 এবং 2pz1। অর্থাৎ হুন্ডের নীতির আলোকে এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস দুইভাবে দেখাতে পারি, একটা হচ্ছে বক্স পদ্ধতিতে, একটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে। এই ধরনের এই নীতি থেকেও আমরা 2টা প্রশ্ন পড়ব। একটা হচ্ছে হুন্ডের নীতি জ্ঞানমূলক প্রশ্নের জন্য হুন্ডের নীতিটি লিখো, আরেকটা হচ্ছে বক্স পদ্ধতিতে হুন্ডের নীতির আলোকে নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখাও, অথবা নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতির আলোকে ব্যাখ্যা করো। এই 2টা প্রশ্ন তোমাদের এখান থেকে পড়তে হবে এবং 2টা প্রশ্ন আমি অলরেডি তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা এটা ভালো করে দেখে বারবার প্র্যাকটিস করো, আশা করি এই 2 নাম্বার নীতিটাও তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন আমাদের 3 নাম্বার নীতি, সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। সেটা মনে রাখার জন্য একটা কোড আমি বলি 1 2 4। সেটা কীরকম দেখো, বলা হচ্ছে একই পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি হতে পারে না? সমান হতে পারে না, যে কোনো একটি মান অবশ্যই ভিন্ন হবে। অথবা এটাকে আমি একটু অন্যভাবে বলতে পারি, একটি পরমাণুর
দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না, কমপক্ষে একটি মান হলো ভিন্ন হবে। দুইটো ভিন্ন হতে পারে, তিনটো হতে পারে, চারটাও ভিন্ন হতে পারে। তাহলে আমি এটা মনে রাখার জন্য বলি, একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। তাহলে একটা উদাহরণ দিই বা ব্যাখ্যাটা দিই। একটি পরমাণু হিলিয়াম, তার দুইটি ইলেকট্রনের আমরা একটু কোয়ান্টাম সংখ্যাগুলো গণনা করি। তাহলে প্রথম যে ইলেকট্রনটা আছে এটাকে আমি নাম দিলাম E1। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। তাহলে এখানে n এর মান হচ্ছে 1। যেহেতু এটা s অরবিটালে আছে, l এর মান হচ্ছে 0, কোয়ান্টাম সংখ্যা অনুসারে m এর মানও 0। এই ডিরেকশনটাকে আমি ধরলাম +12, অর্থাৎ এই ডিরেকশনের স্পিনটা হচ্ছে +12। তাহলে প্রথম ইলেকট্রনটার জন্য তার শক্তি স্তর হচ্ছে প্রথম শক্তি স্তর, n এর মান 1, s অরবিটালের জন্য l এর মান 0, l = 0 হলে m = 0, আর s এর মান স্পিন এটা হচ্ছে +12। দ্বিতীয় যে ইলেকট্রনটা আছে এটাও প্রথম শক্তি স্তর, অর্থাৎ E2, এটাও প্রথম শক্তি স্তরে আছে S1, s অরবিটাল, l এর মান হচ্ছে 0 এবং m এর মানও 0। এই ডিরেকশনটা এটা যদি আমার +12 হয়, তাহলে অপোজিট যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে -12। তাহলে আমার কি দাঁড়ালো? হিলিয়াম পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করলাম। এখন আমরা দেখি হিলিয়াম পরমাণু পাউলির বর্জনীতি মেনে চলে কিনা। তাহলে হিলিয়াম পরমাণুর একটি পরমাণু দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে n এর মানটা সমান হলো, l এর মানটা সমান হলো, m এর মানটা সমান হলো, কিন্তু s এর মানটা সমান হলো না। একটা s এর মান হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। আমি বলতে পারি হিলিয়াম পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারেনি, s এর মান অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা ভিন্ন হলো। তার মানে বলতে পারি হিলিয়াম পরমাণু পাউলির বর্জনীতি মেনে চলে। এটার আরেকটা প্রশ্ন আছে, সেটা খুবই কমন একটা প্রশ্ন আছে, যে দেখাও যে সোডিয়াম পরমাণুর, এটা দেখাচ্ছি। প্রশ্নটা হলো সোডিয়াম পরমাণুর প্রথম ও শেষ ইলেকট্রন পাউলির বর্জনীতি মেনে চলে। প্রমাণ করো অথবা দেখাও। তাহলে আমি যদি একটু দেখি সোডিয়াম পরমাণু, এখানে ইলেকট্রন বিন্যাসটা দেখায়। সোডিয়াম পরমাণু সংখ্যা হচ্ছে 11। ইলেকট্রন বিন্যাস 1 2 3 4 5 6 7 8 9 10 11। ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন আমরা তার চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমরা একটু দেখি, চারটি কোয়ান্টাম সংখ্যার মান ঠিক আছে কিনা। ইলেকট্রন, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের যেহেতু দুইটাই ইলেকট্রন আমরা কাউন্ট করবো, দুইটা দিলাম। এখন একটু দেখো প্রথম ইলেকট্রনটা, এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রন, এটা হচ্ছে E1। তাহলে E1 এর জন্য আসি। প্রথম ইলেকট্রনটা হচ্ছে প্রথম শক্তি স্তর, n এর মান হচ্ছে 1, s অরবিটাল, যেহেতু s অরবিটাল, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 0। এই ফার্স্ট যে ডিরেকশনটায় এটাকে আমি দিলাম +আপ। ওকে, এখন আসো শেষ ইলেকট্রন। শেষ মানে লাস্ট যেটা আছে E11, 11তম ইলেকট্রন। এটা হচ্ছে 11 নাম্বার ইলেকট্রন। 11তম ইলেকট্রন যেটা আছে সেটা খেয়াল করে হচ্ছে তৃতীয় শক্তি স্তর, n এর মান হচ্ছে 3, এটা s অরবিটাল, l এর মান 0, m এর মানও 0। এখন এই ডিরেকশন এবং এই ডিরেকশনটা সেম, তাহলে এটাকে যদি আমি +আপ ধরি এটাও +আপ হবে, এটা যদি -আপ ধরি এটাও -আপ হবে। যেহেতু এটা প্রথমটাকে আমি +আপ ধরলাম, এটাও +আপ। ওকে, তাহলে সোডিয়াম পরমাণু প্রথম এবং 11, অর্থাৎ প্রথম এবং শেষ ইলেকট্রন দুইটার আমরা চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমরা গণনা করলাম। এখন আমরা দেখি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ঠিক আছে একই, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান একই, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান একই, কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা এসে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা মিলেনি বা সমান হয়নি। তাহলে সোডিয়াম পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হয়নি,
একটা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন, তাহলে আমি বলতে পারি সোডিয়ামের প্রথম এবং শেষ ইলেকট্রন পাউলির বর্জন নীতি মেনে চলে। ওকে, তাহলে পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত যে 3টে নীতি আমি বললাম, সেই 3টে নীতি থেকে আমরা এখানে 6টা প্রশ্নের প্রিপারেশন নেব। নাম্বার 1, প্রথমটা হচ্ছে আউফব নীতি কাকে বলে। 2 নাম্বারটা হচ্ছে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3Dতে না গিয়ে 4s অরবিটালে যায় কেন, যেটা আমরা আউফব নীতির আলোকে ব্যাখ্যা করতে পারবো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হুন্ডের নীতিটি লিখো। 4 নাম্বারটা হচ্ছে হুন্ডের নীতির আলোকে নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লেখো। 5 নাম্বার হচ্ছে পাউলির বর্জন নীতিটা লিখো। এবং 6 নাম্বার সর্বশেষ প্রশ্ন যেটা পড়ালাম সেটা হচ্ছে সোডিয়াম পরমাণুর প্রথম এবং শেষ ইলেকট্রন পাউলির বর্জন নীতি মেনে চলে, প্রমাণ করো অথবা দেখাও। ওকে, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থেকেও যদি দেয়, এই 3টা নীতি তোমাদের একটু ভালো করে খেয়াল করে পড়তে হবে, কারণ এই 3টা নীতি তোমাদের শর্ট সিলেবাসে আছে, তার মানে এগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।